বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢাকার অদূরে একটি গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁও ঈশা খাঁ জমিদার বাড়ি। এটি ঢাকা থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি। তো চলুন, প্রথমে আমরা যাচ্ছিলাম মদনপুর বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে আমরা স্বদেশ বা দোয়েল পরিবহন থেকে যেতে পারবো ১৫ টাকা টিকিটে। আর আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তাদেরকে গুলিস্তান থেকে ৬৫ টাকা টিকিট মূল্যে আপনারা দোয়েল বা স্বদেশ পরিবহনে ডাইরেক্ট যেতে পারবেন এই ঈশা খাঁ জমিদার বাড়ি বা বড় সর্দার বাড়ি নামে পরিচিত স্থানে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে। স্বদেশ বা দোয়েল পরিবহন থেকে মোগরাপাড় স্ট্যান্ডে নেমে আপনারা অটোযোগে এই জমিদার বাড়িতে যেতে পারবেন। বলে রাখা ভালো, এর প্রবেশ মূল্য হচ্ছে ৫০ টাকা এবং এই ঈশা খাঁ জমিদার বাড়ির যে আপনার সর্দার বাড়ি আছে তার মূল্য হচ্ছে ১০০ টাকা। মোট আপনাকে ১৫০ টাকা খরচ করে এই স্থানটি দেখতে হবে। তবে বলে রাখা ভালো যে এর সবথেকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থানটি যেটি রয়েছে সেটি হচ্ছে এই সর্দার বাড়ি, বড় সর্দার বাড়ি বা জমিদার বাড়ি। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করার জন্য লাইনে যায়। এর চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ যে স্থানটি সেটি হচ্ছে এই সর্দার বাড়ি, যা আপনারা ঢুকলে হাতের বাম দিকেই দেখতে পারবেন একটি নান্দনিক গেট সমৃদ্ধ এই বাড়িটি। ঈশা খাঁ জমিদার বাড়ি বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয় ভাষায় সর্দার বাড়ি নামে পরিচিত। এটি উন্মুক্ত করা হয়েছিল ১৪০০ শতকের দিকে, যার স্বত্বাধিকারী হচ্ছেন ঈশা খাঁ। ১৬০০ শতাব্দীর দিকে ২৭,৪০০ বর্গ ফুট জায়গার ওপর ঈশা খাঁ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা স্থানীয় ভাষায় বড় সর্দার বাড়ি নামে পরিচিত। ঈশা খাঁ ছিলেন বাংলার স্বাধীন ১২ ভূঁইয়া বা জমিদারের প্রধান জমিদার। তার শাসনামলে বর্তমান সোনারগাঁও এলাকাটি ছিল বাংলার রাজধানী। মূলত এই সোনারগাঁও নামটি তার স্ত্রীর নাম অনুসারে করা হয়েছে। ভারত উপমহাদেশে যখন সম্রাট আকবর শাসন করতেন তখন তিনি বাংলায় বিজয় লাভ করেন, যার পরিপ্রেক্ষিতে ঈশা খাঁ বাংলার একচ্ছত্র ক্ষমতা কমতে থাকে। তবে সম্রাট আকবর বরাবর চেষ্টা করেন যে ঈশা খাঁর কাছ থেকে পুরো বাংলার শাসন নিতে, কিন্তু একবারও ঈশা খাঁ সম্রাট আকবরকে হারাতে পারেনি। ঈশা খাঁর শাসনামলে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানামনগর সহ আরও দুটি সুন্দর নগরী প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার বাড়ির মূল ভবনটি ৮৫টি কক্ষে ২ তল বিশিষ্ট ভবন দ্বারা গঠিত। পুরো বাড়িটি বহরকারী নকশা, টাইলস ও মার্বেল পাথর দিয়ে সাজানো হয়েছিল। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা বাড়ির বিভিন্ন অংশে প্লাস্টার ধসে পড়েছিল। এবার আপনার সুবিধার্থে পূর্ববর্তী অবস্থা এবং বর্তমান অবস্থার একটি ছবি স্ক্রিনে শেয়ার করলাম। এটি যা পরবর্তী কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে পুরনো জুলুস ফিরে আনা হয় ২০১২ সালে। সংস্কার করা বাড়িটি বর্তমান ঠিক পূর্বের ন্যায় বেশ ভালো অবস্থান আছে। বাংলার স্থাপত্য সংস্কৃতির চমৎকার এক উদাহরণ বড় সর্দার বাড়ি। যুগে যুগে নানান চেহারা পেয়েছে এই বাড়ি। এভাবে আস্তে আস্তে ঢাকা পড়ে গিয়েছিল তার আদি রূপ। ২০১২ সালে বাড়িটি মূল চেহারায় ফিরে আনার জন্য বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। কাজটির দায়িত্ব পান সংরক্ষণ স্থপতি আবু সাইদ এম আহমেদ। সোনারগাঁও ছিল মধ্যযুগীয় বাংলার ১২৯৬ থেকে ১৬০৮ প্রশাসনিক এবং সামুদ্রিক ব্যবসার বাণিজ্যের কেন্দ্র।
1338 সালে এই শহরের স্বাধীন বাংলার প্রথম রাজধানী করেন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ। এ কারণে সোনারগাঁওর আশেপাশে গড়ে ওঠে আবাসিক, প্রশাসনিক, বাণিজ্যিক নানা স্থাপনা। মরক্কোর পর্যটক ইবনে বতুতা এই সময় সোনারগাঁয়ে এসে দেখেছিলেন নগরবাসীর অর্থনৈতিক প্রাচুর্য। নদী পাড়ের বসতি থেকে তাই তো তার মনে হয়েছিল এটির মিল রয়েছে মিশরের নীল নদের সাথেই। 1608 সালে মোগল সাম্রাজ্যের পূর্ব সুবাহার রাজধানী সোনারগাঁও থেকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকা সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য 1608-1757 এই এলাকায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। ঔপন্যাসিক শাসনের সময় 1757 ও 1947 থেকে হিন্দু জমিদার ও বাণিজ্যের কল্যাণে আবারও শুরু হয় অর্থনৈতিক বিকাশ। দেশভাগের পর সোনারগাঁওয়ের বিত্তশালী হিন্দু পরিজন ভারতে চলে গেলে পুরো সোনারগাঁও হয়ে পড়ে জনমানব শূন্য, প্রাচুর্যহীন একটি অঞ্চল। প্রাচীন এই রাজধানীর অধিকাংশ সংস্কৃতি নিদর্শন অব্যাহত অবস্থায় পরে নষ্ট হতে থাকে। তেমনি একটি আবাসিক নিদর্শন এই বড় সর্দার বাড়ি বা জমিদার বাড়ি। বিশাল এই স্থাপনায় আমরা সবাই ঔপনিবেশিক আমলের বলে জানতাম, কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয় যে আদতে পূর্ববর্তী একটি মুসলিম বসতির উপর নির্মিত হয়েছিল এই বাড়িটি। 1972 সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করার আগ পর্যন্ত ধ্বংসের প্রায় এই স্থাপনার প্রায় অবহেলিত হয়ে পড়েছিল। 80 দশকের গোড়ার দিকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে সংস্কার করে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ এটিকে জাতীয় লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরে পরিণত করে। 2012 সালে দক্ষিণ কোরিয়ার ইয়াংউং কর্পোরেশনের চেয়ারম্যান শিল্পপতি কি হাক সুং কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বৈজ্ঞানিকভাবে ভবনটিকে সংরক্ষণ করার উদ্যোগ নেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল বড় সর্দার বাড়ি যতটা সম্ভব তার আসল সৌন্দর্য ও কৌশল ফিরিয়ে নিয়ে আসা। একই সাথে আরেকটি ভাবনাও কাজ করে। সংস্কার প্রকল্পটি ঠিকঠাক মতো শেষ হয়ে গেলে এটি বাংলাদেশের জন্য সংরক্ষণের একটি আদর্শ মডেল হবে। দেশীয় শিল্পপতি ও শিল্প প্রতিষ্ঠান কর্পোরেশন সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR এর অর্থ ব্যবহার করে দেশের অন্যান্য ধর্ম ধ্বংস প্রায় ঐতিহাসিক সংরক্ষণ উৎসাহিত হবে। 2016 সালের শেষে এই বাড়ি সংরক্ষণ কাজ চলতি বছর এই সংরক্ষণ প্রকল্পের AEB অ্যাওয়ার্ড 2013 পুরস্কার ভূষিত করে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউট। সর্দার বাড়ি পুরো সর্দার বাড়ির কমপ্লেক্সটি দুটি উঠানের 4টি নানান ভবনে বিন্যাস করে নকশা করা হয়েছিল। এই কমপ্লেক্সের মোট মেঝের পরিমাপ 27,400 বর্গফুট। নিচতলায় 47টি কক্ষ, প্রথম তলায় 38টি কক্ষ জুড়ে যা ছড়িয়ে আছে। পুরো কমপ্লেক্স পূর্ব পশ্চিম রয়েছে ইটের দেওয়াল দিয়ে পাড় বাঁধানো পুকুর। ভবন থেকে ব্যবহার করার জন্য প্রতিটি পুকুরে আছে 2টি রাজকীয় ঘাটলা। প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভবনটির সম্মুখভাগে যে শিল্পলিপি আছে তাতে বলা হয় যে এই ঐতিহাসিক ভবন কমপ্লেক্সের সামনের অংশটি 1902 সালে নির্মিত হয়েছিল, কিন্তু সংরক্ষণপূর্বক গবেষণা ও বিশ্লেষণের পর দেখা গেছে পুরো কমপ্লেক্স বিভিন্ন পর্যায়ে নির্মিত হয়েছে। সংরক্ষণ চলাকালে ভবনগুলো দেয়াল ও ছাদের গায়ে নতুন সিমেন্ট প্লাস্টার অপসারণ করার পর বিভিন্ন ধরনের নির্মাণ শৈলী সন্ধান পাওয়া যায়, আর এই শৈলী 6টি নির্মাণ পর্যায় শনাক্তকরণে সাহায্য করে। আবার এই কমপ্লেক্সের ভিতরে লুকিয়ে ছিল 5000 বছরের পুরনো একটি স্থাপনা। ফলে 12 ভূঁইয়া থেকে শুরু করে ঔপনিবেশিক যুগ পর্যন্ত সময়ে নানান স্থাপনার প্রমাণ এই কমপ্লেক্স। ফলে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন সময় উল্লেখযোগ্য সৃজনশীল স্থাপত্যশীল নিদর্শন এই এক জায়গায় পাওয়া যায়। ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা পূর্ব পশ্চিম থেকে সূর্য ওঠার সূর্য অস্তের যে আলো আছে যা কৃত্রিমভাবে রুমে প্রবেশ করে। তো বন্ধুরা, আমরা প্রতিটি ক্যামেরা ঘুরে ঘুরে দেখছিলাম। এক একটি ক্যামেরায় এক একটি ছোট ছোট করে ছিল,
এই কামরাগুলোতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলো সংরক্ষণ করা ছিল। তো দর্শনার্থীর জন্য দেওয়া হয়েছিল 35 মিনিট, অর্থাৎ প্রতি দর্শনার্থী আপনারা যারা যাবেন তারা 35 মিনিট এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন। আর এর জন্য খরচ করতে হবে মাত্র 100 টাকা এবং মেড গেটে 50 টাকা। আমরা যে সময় গেছিলাম সে সময় অনেক দর্শনার্থী ছিল, স্টুডেন্ট ও বিভিন্ন এলাকার লোকজন ছিল যারা এই স্থানটি পরিদর্শন করতে এসেছিল। এমনকি যারা বিদেশি ছিল, বিদেশি ফরেনার, তারাও ঘুরতে এসেছিল এই অপূর্ব সুন্দর জায়গাটি দেখার জন্য। অনেকে এ জায়গায় আসে বিভিন্ন ধরনের শুটিং ও বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করার জন্য। আমরা যখন গিয়েছিলাম দেখেছিলাম অনেকে এখানে শুটিং করছে। এর উপরে রয়েছে অ্যাঙ্গেল দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইন করা ও কারুকার্য করা সিস্টেম। আর প্রাসাদটি দেখলে মনে হয় আপনি অন্য একটি গ্রহে চলে এসেছেন। আজ থেকে 600 বছর পিছনে আদিম যুগে চলে গেছেন আপনি। আসলে পরবর্তীতে এই ভবনটি যে এত সুন্দর ডিজাইন করা হয়েছে, মার্বেল পাথর দিয়ে তৈরি, যা চোখ ধাঁধানো। এই যে দেখুন, কাঠ দিয়ে তৈরি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা গ্লাসের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। তা অবশ্যই আপনারা যখন ভিজিট করবেন এগুলো হাত দিয়ে স্পর্শ করবেন না। তো আমরা প্রতিটি কামরায় ঘুরে ঘুরে দেখছিলাম। কামরায় দেখা যাচ্ছিল বিভিন্ন পুরনো ঐতিহ্য, অর্থাৎ কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক মূল্যবান নিদর্শন। তো চলুন এবার আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাই প্রতিটি স্থাপনা। প্রথমে আপনারা যে মাটির তৈরি আসবাবপত্রগুলো গ্লাসের ভেতরে দেখতে পাচ্ছেন, এগুলো 600 বছর পুরনো মাটির তৈরি টেরাকোটা, যা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি হচ্ছে ইশাখা আমলের তৈরি মাটির কলস, যা পুকুরঘাটে পানি সংরক্ষণের কাজ ব্যবহার করত। আর প্রতিটি কামরায় রাখা হয়েছে বিভিন্ন মাটির তৈরি ও কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, মহামূল্যবান ঐতিহ্য, যা সংরক্ষণ করে রাখা হয়েছে এই জমিদার বাড়িটিতে। আমরা ধীরে ধীরে প্রতিটি কক্ষ ও প্রতিটি স্থান পরিদর্শন করি এবং ভিডিও সংরক্ষণ করে রাখি আপনাদের সুবিধার্থে। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির চাকা বা পায়া, যা ওই সময়ের কুমোররা আপনার মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র তৈরির কাজে এই চাকাগুলো ব্যবহার করত, যা এখানে সংরক্ষণ করা হয়েছে। এবার আমরা প্রতিটি কামরায় ঘুরে ঘুরে দেখছিলাম কি ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ঐতিহাসিক 600 বছরের পুরনো যে জিনিসপত্র রয়েছে সেখানে। তো আমরা দেখতে পেলাম সামনেই রয়েছে একটি কাঠের তৈরি ডিজাইন। তো প্রতিটি কামরা অত্যন্ত ছোট, প্রায় 5 থেকে 6 ফিট করে দীর্ঘস্থান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠের তৈরি যে কোরআন শরীফ রাখার যে রেহেল, এটি রকম সংরক্ষণ করা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিজাইনের সেই সময়ের 600 বছরের পুরনো যে ডিজাইনগুলো রয়েছে, সেই ডিজাইনগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, যা নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল। এটি হচ্ছে সেই সময়ের কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল। তো আমরা এবার মাঝখানে চলে আসলাম। মাঝখানে দেখতে পারবেন চারিদিক দিয়ে রয়েছে অত্যাধুনিক ডিজাইন করা ওই সময়ের বিভিন্ন কক্ষ, আর মাঝখানে ফাঁকা জায়গাটি রয়েছে যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। পরবর্তীতে এই সুন্দর ডিজাইনটি করে কোরিয়ান কোম্পানি, যার মূল্য ব্যয় হয় 20 কোটি টাকা। এটি 2012 সালে সংস্কার করা হয়। সংস্কার করার পর এই স্থাপনাটি তার আদি যে প্রাকৃতিক জৈলস রয়েছে 600 বছর পূর্বে, সেই প্রাকৃতিক জৈলস ফিরে পায়। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমরা আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহী হই। ধন্যবাদ।